আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সহজেই প্রমাণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে আশা করা যায় তোমরা সম্পূর্ণ উপপাদ্যটি বুঝতে পারবে। পিথাগোরাসের উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা তোমরা যখন ক্লাস 9-এ উঠবে তখন সাধারণ গণিতের মধ্যেও পাবে, আবার উচ্চতর গণিতের মধ্যেও উপপাদ্যটি আবার পাবে। এর জন্য তোমরা খুব মনোযোগ দিয়ে উপপাদ্যটি দেখো, তাহলে আশা করা যায় বুঝতে পারবে। আমি আজকে যে প্রমাণটা তোমাদের শেখাবো, এই প্রমাণটা তোমাদের বইয়ের মধ্যে সব থেকে বড়টা। এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আর কোনোভাবেই মনোযোগ অন্যদিকে যেন না যায়, অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর মনে রাখবে, উপপাদ্য না বুঝে কখনোই মুখস্থ করে লেখা সম্ভব না। তুমি যদি উপপাদ্য বুঝতে না পারো, তাহলে মনে করবে তোমার উপপাদ্যের যে বেসিক জিনিসগুলো জানার দরকার, সেটা খুব দুর্বল তোমার। এই জন্য চেষ্টা করবে এই দুর্বলতা কাটিয়ে তোলার জন্য, কখনোই মুখস্থ করতে যাবে না। চলো তাহলে আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্যটা কি, এগুলো কিভাবে প্রমাণ করতে হয়। পিথাগোরাসের উপপাদ্যটি হলো সমকোণী ত্রিভুজের সম্পর্কে। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম হলো এবিসি। আর এই সমকোণী ত্রিভুজের বি কোণটি হলো সমকোণ, মানে বি কোণটির মান 90 ডিগ্রি। এখন এই সমকোণের ঠিক বিপরীত পাশে যে বাহুটা থাকে, এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। আর সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা, এই একটা বাহু, এই একটা বাহু, একটাকে আমরা বলি ভূমি, আর একটাকে বলি হলো লম্ব। এটাকে ভূমি, এটাকে লম্ব বলতে পারো। লম্বকে আবার উচ্চতাও বলা হয়, অনেক সময় উচ্চতাও বলে অনেকে। দেখো, কেউ যদি এটাকে ভূমি বলে এবং এটাকে লম্ব বলে, তাতে কোনো সমস্যা নেই। ভূমি এবং লম্ব পরিবর্তনশীল, এটা পরিবর্তন করা যায়, কিন্তু অতিভুজ কখনোই পরিবর্তন করা যাবে না। অতিভুজ হলো সমকোণের বিপরীত পাশে যে যে বাহুটি আছে, তাকে আমরা বলি হলো অতিভুজ। এখন পিথাগোরাস বলছে কি? পিথাগোরাস বলছে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি আমরা কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি, আবার একইভাবে অপর দুই বাহুর উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে বর্গক্ষেত্রগুলো দেখতে অনেকটা এমন হবে। আমি খালি হাতে আঁকতেছি, স্কেল ছাড়া, একটু বাঁকা হতে পারে। দেখো, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য অতিভুজ এসি এর সমান হবে। কারণ কি, আমি এসি এর উপরই তো বর্গক্ষেত্র আঁকছি, তার মানে এসির সমান যদি সবগুলো বাহু না হয়, তাহলে তো এটা বর্গই হবে না। তাহলে আমি বলতে পারি যে এই বর্গক্ষেত্রটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আসলে এসি এর সমান, তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এসি এর স্কয়ার। ঠিক একইভাবে এই বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল হবে, যেহেতু ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, প্রতিটা বাহু ভূমির সমান হবে, তাহলে এটার ক্ষেত্রফল হবে বিসি এর স্কয়ার। একইভাবে এটার ক্ষেত্রফল হবে হলো এবি স্কয়ার। এখন খেয়াল করো, পিথাগোরাস বলছে এই যে যে বর্গক্ষেত্রটা আমরা এখানে আঁকলাম, এটার ক্ষেত্রফল এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এই একটা বর্গক্ষেত্রের মধ্যে যতটুকু জায়গা আছে, এই দুইটা বর্গক্ষেত্রের জায়গার যোগফলের সমান। ক্ষেত্রফল মানে কি, এখানে যতটুকু জায়গা আছে, যতটুকু জায়গা দখল করছে এখানে। এখন আমাদের কাজ হবে এটার প্রমাণ করা। এই উপপাদ্যটি প্রমাণের অনেক উপায় আছে, অনেকগুলো উপায় আছে। তার মধ্যে তোমার বইয়ের মধ্যে 3টা উপায় দেওয়া আছে। তার মধ্যে বড় যেটা, সেটা হলো দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এই বড়টাই আমি এখন প্রমাণ তোমাদের করে দিব। যেহেতু উপপাদ্যটি একটু বড়, তাহলে অবশ্যই ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে।
একটু খেয়াল করো এখানে ভালো করে। পিথাগোরাস বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে আমি যেটা বললাম এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। মানে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি, এটার বাংলা কথাটা কি, মানে প্রশ্নটা এটা। তোমার পরীক্ষার মধ্যে শুধু বিবৃতিও আসতে পারে, এটা 2 মার্কের জন্য আসে পরীক্ষায়। তখন তোমাকে এই কথাটা বলতে হবে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে অতিভুজের স্কয়ার, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসলে এখানে ভূমির স্কয়ার, আর এটার ক্ষেত্রফল আসলে লম্বের স্কয়ার। তাহলে তো আমি এইভাবে না বলে এইভাবে বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একই তো কথা, কোনো পার্থক্য নাই, কিন্তু ভাষাটা চেঞ্জ হয়েছে, মূল জিনিস একই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এসি এর স্কয়ার, তাহলে তো এখানে ব্র্যাকেট হওয়ার কথা, পুরাটার উপর যেহেতু স্কয়ার। মনে রাখবা বড় হাতের এ বি, এটা দিয়ে বোঝানো হয় এ হতে বি পর্যন্ত একটা দূরত্ব, আর যে দূরত্বটা একটা বাহু নির্দেশ করে। যেমন এ বি, এ বি বলতে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর এ বি বলতে এ হতে বি পর্যন্ত দূরত্ব। এটাকে আমরা এভাবে প্রকাশ করি। আর দেখো, এখানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, আর শীর্ষবিন্দু 3টার মধ্যে 3টা কোণ উৎপন্ন হয়, একটা এ একটা বি একটা সি, এটা মনে রাখবা। আর এই যে এর শীর্ষটা আছে, এ শীর্ষের বিপরীত বাহুটাকে আমরা ছোট হাতের এ ধরে নিই, ছোট হাতের এ। মনে রাখবা, এটা সব সময়ের জন্য তুমি চেষ্টা করবে যে শীর্ষবিন্দুটার নাম যেটা, তার বিপরীত বাহুকে ছোট হাতের সেটা ধরো। তার মানে এটা এ, তাহলে এটা হবে ছোট হাতের এ। এটা বি, তাহলে এটা হবে ছোট হাতের বি। আর এটা যেহেতু সি শীর্ষবিন্দু বা সি কোণ, তাহলে এটা হবে বিপরীত বাহুটা হবে ছোট হাতের সি। এখন কখনো যদি আমি এই এ বি লিখি, এ বি, তখন কিন্তু তুমি আবার বলতে পারবে না এ একটা বিন্দু বি একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তখন কিন্তু এটা বলা যাবে না। তখন এ আসলে একটা দূরত্ব, আগে থেকে এর একটা মান থাকবে, সংখ্যা মান। যেমন বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো এর সংখ্যা মান, আবার এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো বি এর সংখ্যা মান। যখন এ আর বি গুণ পাশাপাশি থাকবে, আমরা ধরে নিব এ আর বি এর গুণ আছে, মানে এ আর বি কে আমরা তখন কি করব, গুণ করে দিব। তার মানে এই দুটা দিয়ে কিন্তু গুণ বোঝায় না, এই দুটা দিয়ে দুটা বিন্দু দূরত্ব বোঝায়। আর এই দুটা দিয়ে কিন্তু দুইটা সংখ্যার গুণফল বোঝায়, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, এই দুটার গুণফল বোঝায়। এই জন্য এখানে এ বি স্কোয়ার দিয়ে আমরা এ বি হোল স্কোয়ারই আসলে বুঝি, বা এ বি ইন্টু এ বি বুঝি, একই কথা। এই 3টা জিনিসের একই অর্থ প্রকাশ করে আর কি, এই 3টা জিনিস একই অর্থ প্রকাশ করবে। আর এটা দিয়ে যদি কখনো এ বি স্কোয়ার দেয়, তাহলে এ বি ইন্টু বি, মানে বি 2বার গুণ আছে, এ কিন্তু একবারই আছে, এটা খেয়াল রেখো। আর এটাও মনে রাখবে যে শীর্ষটা যা বড় হাতের এ হলে বিপরীত বাহু ছোট হাতের এ। এই শীর্ষবিন্দু বড় হাতের বি হলে বিপরীত বাহু ছোট হাতের বি। এই শীর্ষবিন্দু বড় হাতের সি হলে বিপরীত বাহু ছোট হাতের সি। সাধারণত এভাবে ধরা হয়, কিন্তু তুমি যদি এভাবে না ধরো, অন্য কিছু ধরো, তাতেও সমস্যা নেই, তোমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে তুমি কোনো এক সময় দেখবা যে তোমার এই বাহুর দৈর্ঘ্য কিছু বলা থাকবে না, কিছুই বলা থাকবে না। শুধুমাত্র হঠাৎ করে একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজের নাম বলবে এবিসি, মাঝখানে কোত্থেকে এবি চলে আসবে, এই ছোট হাতের এবি, তখন তুমি বুঝে নিবা যে ছোট হাতের এ বলতে এ শীর্ষের বিপরীত বাহু, ছোট হাতের বি বলতে বি শীর্ষবিন্দুর ছোট বিপরীত বাহুটা। ঠিক আছে, এবার দেখো, তাহলে এটা আমি যে ধরছিলাম, এটাকে বললাম, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম এ, আর এটাকে ধরছিলাম কি সি। তাহলে তো আমি এটা প্রমাণ করা যে কথা, এই বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণ করা একই কথা। তো এখন দেখো, আমি প্রমাণের জন্য এখানে কি করতে চাই, আমি তোমাকে আগে বুঝাইনি জিনিসটা কিভাবে আমি প্রমাণ করব। যেহেতু এই পদ্ধতিটা হলো দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, তার মানে নিশ্চয়ই দুটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো, আর ওই দুটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণ করব এটা। আর উপপাদ্য লেখার নিয়ম নিশ্চয়ই তোমরা আগে থেকেই শিখছো, যেহেতু তোমরা অষ্টম অধ্যায় করে আসছো। তারপরে আমি একটু ধারণা তোমাদের দিয়ে দিব। দেখো, প্রশ্ন যেটা থাকে,
এই প্রশ্নটা হলো একেবারে সবার উপরে তুমি সাধারণ নির্বাচন হিসেবে লিখতে পারবা। মানে তুমি টাইটেলটা দিবা সাধারণ নির্বাচন, তারপর প্রশ্ন যেটা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা সাধারণ নির্বাচন। এইবার কোন পদ্ধতিতে তুমি প্রমাণ করবা, ওই পদ্ধতিতে প্রমাণের জন্য যে চিত্রটা প্রয়োজন সেই চিত্রটা তুমি আঁকবা। চিত্রের পর তুমি বিশেষ নির্বাচন লিখবা। বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখি, সাধারণ নির্বাচনে যা আছে ওটাই আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখি, শুধুমাত্র সাধারণ নির্বাচনে নাম উল্লেখ থাকে না, বিশেষ নির্বাচনের মধ্যে নাম উল্লেখ থাকে। আমি তোমাদের বিশেষ নির্বাচনটা বলে দিব, বইয়ের মধ্যে যেভাবে আছে বিশেষ নির্বাচনের অঙ্কন তোমরা চেষ্টা করবে ওইটাই লিখে। আমিও ওইভাবেই বলবো, কারণ আমি চিত্রগুলো একই রকম আঁকবো তো। তারপর আমি তোমাদের বলে দিই, দেখো দেখো চিত্রটা হলো এমন। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, যেহেতু সমকোণী ত্রিভুজের বিষয়ে আমি প্রমাণটা করতে চাই। এই সমকোণী ত্রিভুজটির নাম হলো এবিসি। আমরা কি করব, এটাই তো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, তার মানে এটা হবে অতিভুজ। অতিভুজকে আমরা কি দিয়ে সূচিত করব, বি দ্বারা, যেহেতু এটা বি শীর্ষ। আর এটা এ, তাহলে এটাকে এ দ্বারা সূচিত করবো, এটা সি মানে এটাকে সি দ্বারা সূচিত করবো। এবার আমি আর একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, ওই আর একটা সমকোণী ত্রিভুজ ঠিক এটার মতোই, কিন্তু এটা কি করব, এ বি বাহুটাকে আমি এখানে আঁকবো, মানে আমি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করব, এমন ভাবে বর্ধিত করব যেন এ বি সমান সিডি হয়। দেখো এ বি এর দৈর্ঘ্য যতটুকু সিডি এর দৈর্ঘ্য ততটুকু হওয়া লাগবে, এটা হলো শর্ত। এবার ডি বিন্দুতে ডি লম্ব আঁকবো, যে ডি কি করলাম, লম্ব আঁকলাম, কিন্তু ডি কতটুকু আঁকবো, অল্প আঁকবো না বেশি আঁকবো নাকি আরো বেশি আঁকবো, সেটা নির্ভর করবে বিসি এর উপর। বিসি যতটুকু আমি ডি কে ততটুকু আঁকলাম। এখন দেখো এ বি এর সমান করে যেহেতু সিডি আঁকছি, এটা যদি সি হয় এটাও কি হবে, ছোট হাতের সি। আবার বিসি এর সমান করে আমি ডি আঁকলাম, তাহলে বিসি এর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ডি এর দৈর্ঘ্য কি হবে, এ হবে। এইবার আমি সি কমা এ যোগ করে দিব। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা এই দুটা সমকোণী ত্রিভুজের সাহায্যেই প্রমাণ করব, কিন্তু তার জন্য আবার আমরা এ কমা এটাও যোগ করব। এখন এ কমা এই যোগ করার পর এই এ বি ডি ই যে চতুর্ভুজটি এখানে অঙ্কিত হলো, এই চতুর্ভুজটা কিন্তু ট্রাপিজিয়াম হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো, বিডি একটা রেখা, এই বিডি রেখার উপর এ বিও লম্ব ডিও লম্ব, মনে রাখবা। একটি রেখার উপর যদি তুমি একই কোণ আঁকো, একই কোণ মানে সেটা, এটা যেমন 90 ডিগ্রি আঁকছি, এখানেও কি 90 লম্ব আঁকার মানে কি 90 ডিগ্রি আঁকে না, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি, এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি। আর এই দুইটা কোণকে আমরা সারা জীবন শিখছি যেগুলো হচ্ছে অনুরূপ কোণ। মানে এক জোড়া রেখা যদি সমান্তরাল হয় আর এদের ছেদকের একই পাশে উৎপন্ন দুইটা কোণ যদি সমান হয়, এই দুইটা কোণকে অনুরূপ কোণ বলে। তো এটা দেখতে অনেকটা অনুরূপ কোণের মতো। আর অনুরূপ কোণ সমান মানে কি, এই রেখা দুটা অবশ্যই সমান্তরাল। আর এটাও যদি না বুঝতে পারো সমস্যা নেই, তুমি মনে রাখবা একটা রেখার উপর যতগুলো লম্ব আমরা আঁকবো না কেন, সমস্ত লম্বগুলো একটা আর একটার সাথে কি থাকবে, সমান্তরালে থাকবে। তাহলে বিডি এর উপর বি এ লম্ব ডি লম্ব, তার মানে এ বি এবং ডি অবশ্যই সমান্তরাল। আর এ বি আর ডি যদি সমান্তরাল হয় তাহলে এ বি ডি ই চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হয়ে গেল। আর এক জোড়া বাহু সমান্তরাল মানে এই চতুর্ভুজটা অবশ্যই ট্রাপিজিয়াম হবে। আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞায় জানি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এখন আমার মূল কাজ কি, দেখো আমার মূল কাজ হলো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। এটা যদি আমি লিখতে পারি, ওখানে একটু হিসাব নিকাশ করলেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু এর আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। কাজগুলো হলো বিশেষ নির্বাচন যেমন লিখতে হবে। এখন বিশেষ নির্বাচন আমি কিভাবে লিখবো, প্রশ্নটা কিন্তু ছিল, দেখো প্রশ্নটা তোমরা যদি বই থাকে পাশে বইটা দেখো, প্রশ্নটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি এখানে বিশেষ নির্বাচন একই কথা লিখবো, সমকোণী ত্রিভুজের কথাই বলবো, কিন্তু নাম সহ বলবো যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, তাহলে সমকোণ বলে দিব যে বি হলো সমকোণ
বি সমকোণ এই জন্যই বলতেছি, কারণ বি কোণের বিপরীত বাহু অতিভুজ, এটা আমাকে বলতে হবে এই কারণে। তাহলে বি হচ্ছে সমকোণ যার অতিভুজ হলো এসি সমান হলো বি, লম্ব বা অপর দুই বাহু, লম্ব বলার দরকার নেই, বলো যে অপর দুই বাহু এ বি সমান সি এবং বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এই বি এর স্কোয়ার সমান এ এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। মানে আমি ওই কথাই বললাম, দেখো এই অতিভুজের স্কোয়ার সমান হলো অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল, একই কথা বললাম। কিন্তু প্রথমে কি বলা ছিল, ওখানে চিত্র ছিল না, শুধু বলছিল কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি। এখানে প্রত্যেকটা দেখো বাহু অতিভুজের কথা বলছে, নাম বলে না, আমি অতিভুজের নাম সহ বলে দিছি। অপর দুই বাহুর বর্গের কথা বলছে, আমি এখানে অপর দুই বাহুর নাম সহ বলে দিছি, যে একটা এ একটা সি, অথবা একটা বিসি একটা এবি। পরে তুমি এটা লিখলে এটা বিশেষ নির্বাচন হয়ে যাবে। তোমরা বইয়ের মধ্যে বিশেষ নির্বাচন আর অঙ্কন যেটা আছে এটা তোমরা বইয়ের মতো করেই করবে, আমি শুধু প্রমাণটা তোমাদেরকে বুঝাই দিব আর প্রমাণটা লিখে দিব। এখন অঙ্কনটা কি দেখো, অঙ্কন আসলে কি, যে কোনো উপপাদ্য তুমি প্রমাণ করার সময় সবসময় অনেকে বুঝেই না যে অঙ্কন আছে কিনা, মানে একটা উপপাদ্যের মধ্যে অঙ্কন থাকবে কিনা এটাই বুঝে না সে, তাহলে তো উপপাদ্য মুখস্থ করা ছাড়া তার উপায় থাকে না। অঙ্কন মানে কি, অঙ্কন মানে হলো প্রশ্নের মধ্যে যা বলা আছে, মনে করো প্রশ্নে তো বলা আছে সমকোণী ত্রিভুজের কথা, আর ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের কথা বলা আছে, আর অপর দুই বাহুর কথা বলা আছে, এদের বর্গের সমষ্টি সমান, এরকম কিছু একটা বলা আছে। তা আমি এই প্রশ্নে যা আছে এর বাহিরে যা করব এখানে চিত্রের মধ্যে সবকিছু আমার অঙ্কনের মধ্যে দিতে হবে। প্রশ্নে যা বলা থাকে তার অতিরিক্ত যা করা হবে নিজে মাতবরি করে আমি, সেটাই আমরা দিব হলো অঙ্কনের মধ্যে, সব সময়ের জন্য, শুধু এটার জন্য না। তুমি যত উপপাদ্য করবে সব জায়গায় একই নিয়ম। দেখো প্রশ্নে বলা নাই কিন্তু আমি করছি, ওইটা আমরা দিয়ে দিব তোমার অঙ্কনের মধ্যে। তাহলে আমার দেওয়া ছিল শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজটা, আর কিচ্ছুই বলা ছিল না, বাকিটা সব আমি করছি, বাকিটা সব আমি নিজে থেকে করছি। তাহলে এটা অঙ্কনের মধ্যে বলতে হবে। আমি কি করছি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করছি যেন এবি সমান সিডি হয়, ডি বিন্দুতে ডি লম্ব আঁকি যেন বিসি সমান ডি হয়। এবার এ কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি, এটাই আমি অতিরিক্ত বলছি, অতিরিক্ত করছি। তাহলে অতিরিক্ত যেটা করছি এটা আমরা অঙ্কনের মধ্যে দিয়ে দিব। এরপরে যেটা আছে সেটা হলো প্রমাণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রমাণটা আমি করে দিব। এই যে বিশেষ নির্বাচন আর অঙ্কন, এটা আমি যা বলছি এটা তোমার বইয়ের মধ্যে আছে, ওইটাই ওইভাবেই আছে, তোমরা একটু বইটা সামনে খুলে দেখলেই বুঝতে পারবে। এবার প্রমাণটা একটু দেখো, প্রমাণটা খুবই সহজ, প্রমাণের ধাপগুলো শুধু মনে রাখবা, ধাপগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই পারবে এটা। এখন ধাপগুলো কি কি দেখো, প্রথমেই আমি বলি, যেটা প্রথমে আমি কিন্তু বলছিলাম যে আমরা প্রথমে এটাকে দেখে এবিডি কে একটি ট্রাপিজিয়াম বলবো, আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান দেখাতে পারলে আমার প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটা কেমন এটা আমার এখনো জানা নাই। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি ভূমি হয় আর একটা হবে উচ্চতা, এটা ভূমি হলে এটা উচ্চতা, তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি যা হবে সেটা দিব, সাথে আবার উচ্চতা দিব এখানে। কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু আমরা ক্ষেত্রফল বের করা এখনো শিখিনি, কারণ এখনো আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতার বাইরে যেতে পারিনি। তার মানে এই ধরনের যে কোনো ত্রিভুজ আমাকে যদি বলে দেয় তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে ক্ষেত্রফল বের করতে পারবো না, আমি এটাকে ভূমি বললে এটাকে উচ্চতা বলতে পারবো না, বা এটাকে উচ্চতা বলতে পারবো না। ত্রিভুজের উচ্চতার নিয়ম হলো যেটাকে ভূমি বলবো এই ভূমি বাদে আর যে শীর্ষটা আছে, দেখো এই ভূমি বাদে শীর্ষটা থাকে কি, বিপরীত শীর্ষ, এটা মানে ভূমির বিপরীত শীর্ষ, বিপরীত শীর্ষ হতে এখানে লম্ব টানতে হবে, লম্ব যেটা ওইটাই হলো উচ্চতা। তার মানে এটার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ গুণ ভূমি গুণ এই উচ্চতা দিলে ক্ষেত্রফল বের হবে। এখন তুমি যদি মনে করো না আমি এটাকে ভূমি নিব না, আমি ভূমি ভূমি নিব এইটা, তাহলেও সমস্যা নেই, এটা ভূমি নিলে তখন উচ্চতা নিতে হবে অপর শীর্ষ থেকে এটার উপর অঙ্কিত লম্ব। তুমি যদি চাও আমি এটাকে ভূমি ধরবো, তাহলে তোমাকে কি করতে হবে, এটা থেকে এইটার উপর অঙ্কিত লম্ব নিতে হবে উচ্চতা হিসাবে, তাহলেই ক্ষেত্রফল আসবে, অন্যথায় ক্ষেত্রফল সঠিক আসবে না। তো এখানে আমি এটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করতে পারবো, এটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করতে পারবো, কিন্তু এইটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিতে পারবো না, কারণ এটা সমকোণী ত্রিভুজ না বলা পর্যন্ত একটাকে ভূমি আর একটাকে উচ্চতা বলা যায় না।
শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে সেই দুইটা বাহুকে আমরা একটাকে ভূমি আর একটাকে উচ্চতা বলতে পারি। এখন দেখো, আমি এটাকে সমকোণ বলবো কিভাবে। এখন ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে তোমাদের তো ধারণা আছে। মনে করো দুটি ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু পরস্পর সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো, মানে ওই দুইটা ত্রিভুজের সবকিছুই সমান বলতে পারবো। আবার দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয়, কোণটা অবশ্যই এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত হতে হবে, তাহলেও সর্বসম বলতে পারবো। আবার যদি দুটি কোণ আর একটা বাহু সমান হয়, তাহলেও সর্বসম বলা যায়। আর চতুর্থ যেটা ছিল সেটা হলো অতিভুজ বাহু। যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহু সমান হয়, তাহলে ওই দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। তো এইখানে আমি চেষ্টা করব এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখানোর, আর সর্বসম দেখানোর জন্য সবসময় এই উপপাদ্যগুলোর মধ্যে কোনো একটা আমরা মিলাইতে চাবো। এখন কোনটা মিলানো যাবে সেটা আগে থেকে তোমাকে চিন্তা করতে হবে। এখন দেখো আমরা কি করছি, এই এ বি এর সমান করে সিডি আঁকছি, বিসি এর সমান করে ডি আঁকছি। তার মানে এই বাহুটি এই বাহুটির সমান, এটা এটার সমান, আর এটাও লম্ব এটাও লম্ব আঁকছি। তার মানে এই দুটি ত্রিভুজের দুটি বাহু সমান আর এদের অন্তর্ভুক্ত কোণ সমান। তার মানে এই দুটি ত্রিভুজকে কি বলতে পারবো আমরা, সর্বসম বলতে পারবো, এই যে এই উপপাদ্য অনুসারে। আর যখনই দুটি ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে পারবো, তখনই আমরা এই দুইটি ত্রিভুজের সবগুলো বাহু এবং সবগুলো কোণ সমান বলতে পারি। সবগুলো বাহু আর সবগুলো কোণ সমান বলতে কি বোঝায়, এটার একটা কোণ ওটার সবগুলো কোণের তো আর সমান হবে না, মানে এটার একটা কোণ ওটার একটা কোণের সমান হবে, এটার আরেকটা কোণ এটার অন্য একটা কোণের সমান হবে, এটার বাকি কোণটা অন্য ওইটার বাকি কোণটার সমান হবে। এটাই তো সিস্টেম। তো এখন কার সমান কাকে তুমি বলতে পারবা। দেখো আমি এই দুটা ত্রিভুজ সর্বসম দেখানোর সময় এ আর এই এ সমান বলছি, মানে এই বাহুটা আর এই বাহুটাকে সমান বলছি, তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর যে বিপরীত কোণ এই দুটাকে আমরা সমান বলতে পারবো এখন সর্বসম দেখানোর পর। আবার এ বি আর সিডি কে আমরা সমান বলছি, তাহলে আমরা এ বি এর বিপরীত কোণ এবং সিডি এর বিপরীত কোণকে সমান বলতে পারবো। আর আরেকটা জিনিস সমান দেখাইলাম, সেটা হলো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুকে আমি সমান বলতে পারবো। তার মানে এটা যদি এই কোণের বিপরীত বাহু যদি বি হয়, এই কোণের বিপরীত বাহু কি হবে, বি হবে। এটা খেয়াল রেখো। দেখো আমি তিনটা তথ্য দিয়ে সর্বসম দেখাবো, তাহলে বাকি থাকে আর তিনটা তথ্য, ওই বাকি তিনটাকে আমরা সমান বলতে পারবো। মানে একটা ত্রিভুজের প্রধান অংশ তো ছয়টা, তিন বাহু তিন কোণ, তার মধ্যে আমি তিনটা তথ্য দিয়েই তো সর্বসম দেখাই, যেটাই দেখাই না কেন তিনটা। এখানেও কিন্তু সমকোণ আছে দুইটা ত্রিভুজের, মানে একটা কোণ সমান আছে, এই জন্য এখানেও তিনটা লাগে। তাহলে বাকি তিনটাকে আমি সমান বলতে পারবো। সে বাকি তিনটাকে কি, যদি এই এই উপপাদ্য ব্যবহার করি, তাহলে এই বাহুর বিপরীত কোণ সমান হবে, আবার এই বাহু দুইটার বিপরীত কোণ সমান হবে, আবার এই বাহু দুইটার বিপরীত কোণ সমান হবে। মানে দুইটা বাহু যে সমান দেখায় দুইটা ত্রিভুজের, ওই সমান সমান বাহুর বিপরীত কোণগুলোকে আমরা সমান বলতে পারবো। তো এইখানে দেখো সর্বসমতা সম্পর্কে আরো যদি সমস্যা তোমাদের থাকে, তাহলে কমেন্টে জানালে আমি সর্বসমতা সম্পর্কে শুধু ভিডিও বানাবো। এটা অনেক ডিটেলস বুঝতে হয়, না বুঝতে পারলে অনেকে আছে সর্বসম কখন তৈরি কখন দেখাবে সর্বসম এটাও বুঝে না, সর্বসম দেখানোর পর কি করবে এটাও বুঝে না। এটা চলবে না। তাহলে তোমরা অবশ্যই যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, আমি ভিডিও বানাবো, তখন এটা দেখলে দেখবা যে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এটা। এখন দেখো এই দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর পর আমি তাহলে বললাম যে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণকে আমরা সমান বলতে পারবো ইচ্ছা করলে। তাহলে এই কোণটা আর এই কোণটাকে সমান বলা যায়। তাহলে এই কোণের মান যদি এক্স ডিগ্রি হয়, এই কোণের মানও হবে এক্স ডিগ্রি। আবার একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি যে দুইটা সূক্ষ্মকোণ থাকে, ওই বাকি সূক্ষ্মকোণ দুইটার যোগফল হয় হচ্ছে 90 ডিগ্রি। মানে দেখো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুইটা যোগ করলে 90 ডিগ্রি হতে হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180। 180-র কমও হবে না, 180-র বেশিও হবে না। তার মানে একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা তো যোগ করলে অবশ্যই 90 হতে হবে। তাই এক্ষেত্রে আমি বলতেই পারি যে এই কোণটার এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ আর এই দুটো হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়। মনে রাখবে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এই এক্স এর সাথে এই ওয়াই যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এক্স এর সাথে এই ওয়াই যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কারণ এই কোণ আর এই কোণ কিন্তু আমি সমান দেখাইছি আগে।
তাহলে এই দুটার যোগফল 90 ডিগ্রি, তার মানে এই দুটার যোগফলও 90 ডিগ্রি। আচ্ছা বলো, এইটার এটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, মাঝখানেরটা 90 ডিগ্রি হবে না? কারণ পুরা কোণটা হলো 180 ডিগ্রি। মানে এখানে তিনটি কোণ আছে, তার মধ্যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা একাই 90 ডিগ্রি হবে। তো ওই হিসাবে আমি এটাকে বলতে পারবো 90 ডিগ্রি। তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। তখন আমি এখানেও হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ব্যবহার করে এটার ক্ষেত্রফল বের করতে পারবো। তখনই বলবো যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখবো তারপর প্রমাণ হয়ে গেছে। এখন আমি প্রমাণটা তোমাদের লিখে দিব। বিশেষ নির্বাচন অঙ্কন কিন্তু তোমরা বইয়ে যেটা আছে ওইটাই লিখো। এখানে তুমি বুঝে বুঝে বিশেষ নির্বাচন আর অঙ্কন লিখতে পারবা, মুখস্থ কিছুই করা লাগে না। দেখো, তোমরা কিন্তু উপপাদ্য যখন প্রমাণ করবে তখন যে নিয়মটা সবাই মেনে চলে, তোমরা সেই নিয়মটা মেনে চলবে। সেটা হলো উপরে, সবার উপরে সাধারণ নির্বাচন লিখবে, এটা দিলেও চলে না দিলেও চলে। তারপর হলো চিত্র, চিত্রের নিচে হলো বিশেষ নির্বাচন দিবে, তারপর অঙ্কন যদি থাকে দিতে হবে, সবার শেষে যে প্রমাণ দিবে। কিন্তু আমি এখানে সাধারণ নির্বাচন লিখবো না, বিশেষ নির্বাচন অঙ্কন আমি লিখতেছি না। বইয়ে যেটা আছে বিশেষ নির্বাচন অঙ্কন ওইটাই দিবে, কারণ আমার বোর্ডের মধ্যে ধরবে না। আর তারপরে প্রমাণ লিখতে হয়, কিন্তু আমি কোনো নিয়মই মানতেছি না। দেখো, আমি প্রমাণ পাশ দিয়ে লেখা শুরু করতেছি, কারণ না হলে এই বোর্ডে যতটুকু জায়গা আছে এর মধ্যে ধরবে না। এজন্য তোমরা কিন্তু আবার এবার পাশ দিয়ে লিখো না, তোমরা নিয়ম মেনেই করবা। চিত্রের পর বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের পর অঙ্কন, অঙ্কনের পর প্রমাণ। এখন প্রমাণের মধ্যে দেখো, প্রথমে আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাবো। আর আমরা জানি যে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানো হয়, সেই দুটি ত্রিভুজকে আগে তুলনা করতে হয়। তুলনা করে ওই যে উপপাদ্যগুলো আছে সর্বসমতার, ওর কোনোটার সাথে মিলাই দিতে হয়। তাহলে আমি আগে তুলনা শুরু করি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ সিডিইএ। দেখো, অনেকেই আছে যে ত্রিভুজ লিখবে কিভাবে এটাও বোঝে না। দেখো, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা সি শীর্ষ। যখন ত্রিভুজের নামকরণ করব তখন ত্রিভুজের চিহ্ন দিয়ে শীর্ষবিন্দুগুলোকে পাশাপাশি লিখলেই চলে। কে আগে কে পরে এটা কোনো ব্যাপার না। ত্রিভুজের চিহ্ন দিয়ে আমি যেভাবে সাজাই না কেন, যতভাবে সাজানো যায় সবগুলো দিয়ে একই ত্রিভুজ বোঝানো হয়। কিন্তু কোণ যখন লিখতে হয়, কোণ লেখার সময় যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেই শীর্ষবিন্দুটা মাঝখানে দিতে হয়। যেমন আমি যদি বি কোণটাকে লিখতে চাই, তাহলে বি কে অবশ্যই মাঝখানে রাখতে হবে, হয় এবিসি না হলে সিবিএ, এর যে কোনো একভাবে আমি লিখতে পারবো। অথবা শুধুমাত্র বি লিখেও কোণটা প্রকাশ করা যায়, কিন্তু ত্রিভুজের সময় যেভাবে মন চায় লিখতে পারবো। তো আমি এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটির মধ্যে যখন তুলনা করব, লিখবো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিইএ, মানে এর মধ্যে তুলনা করতেছে। এখন কে কার সমান সেটা লিখবো। দেখো, এ বি কার সমান? সিডি এর সমান। এ বি সমান হলো সিডি। আবার বিসি কার সমান ছিল? ডি। অঙ্কন তো এইভাবেই করছি, বিসি হলো ডি এর সমান। এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, মানে এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, মানে অন্তর্ভুক্ত কথাটা তোমাকে লিখে দিতে হবে। অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ ডিসিই অথবা ইসিডি, যাই লেখো না, ডিসিই লিখলাম। এখন দেখো, যে দুটি ত্রিভুজের মধ্যে আমি তুলনা করলাম, এই দুটি ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেছে। তাহলে এই দুটি ত্রিভুজকে আমি এখন সর্বসম লিখতে পারি। তাহলে এখন আমি এটা সর্বসম লিখে দিব। তাহলে এখন আমি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি, মানে যে ত্রিভুজ দুটার মধ্যে আমি তুলনা করছি, ওই দুটা ত্রিভুজ সর্বসম। সিডি কেন সর্বসম? বাহু, কোণ, বাহু উপপাদ্য। মনে রাখবা, একটা উপপাদ্যের মধ্যে শর্ত আছে, সেটা হলো বাহু কোণ বাহু উপপাদ্যের মধ্যে কোণটা অবশ্যই বাহু দুটির অন্তর্ভুক্ত হতে হবে। এখন দেখো, এই দুটি ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেছে, তখন আমি বলতে পারবো এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এটার বিপরীত বাহু এটার বিপরীত বাহু কি হবে? সমান হবে। তাহলে এখন আমি লিখতে পারি যে সুতরাং এসি সমান হবে সি এ, আর এদের মান কত? এদের মান হলো বি। আবার যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুকে আমি সমান বলতে পারি।
সেক্ষেত্রে বলতে পারি যে আবার কোণ বিএসি সমান কোণ ডিসিই। এটা কেন বলতেছে, এটা কিন্তু উদ্দেশ্য নিয়ে আমি আগাচ্ছি। দেখো, এই কোণ সমান দেখাবো, পরে বলবো যে এই দুটার সমষ্টি 90 ডিগ্রি, পরে এটাকে দূর করে এটা লিখে দিব, তখন এই দুটার যোগফল 90 ডিগ্রি হবে। তার মানে মাঝখানেটাও 90 ডিগ্রি বলে দিতে পারবো, এই জন্য আমি এইভাবে লিখতেছি আর কি। তাহলে এখন আমি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি এ সূক্ষ্মকোণ দুইটার যোগফল 90 ডিগ্রি। কোণ বিএসি প্লাস কোণ এসিবি আচ্ছা 90 ডিগ্রি। এখানে সাইড নোট দিয়ে দিবা যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি। এবার আমি বলছিলাম যে এই কোণকে দূর করে আমি এটা লিখবো, তখন এ কে বাদ দিয়ে সি লিখবো, তাহলে এই বিএসি কে বাদ দিয়ে আমি এটা লিখতে পারি, কারণ এই দুটাকে তো আমি সমানই দেখাইলাম। তাহলে এখানে বিএসসি এর পরিবর্তে লিখবো কোণ ডিসিই, আর এটা এসিবি ছিল থাকবেই। এইবার একটু লক্ষ্য করো, এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেছে। দেখো ডিসিই মানে কি, ডিসিই মানে হচ্ছে এই পাশের কোণটা, আর এসিবি মানে হলো এই পাশের কোণটা। তাহলে এই দুইটা কোণ যখন যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে মাঝখানেরটা এমনি এমনি 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ পুরাটা 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ। তাহলে আমি এখানে সরাসরি বলে দিব যে সুতরাং কোণ এসিই সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে তুমি চাইলে এর আগে দুইটা লাইন দিয়ে নিতে পারো, সেটা হলো কোণ এসিবি প্লাস কোণ ডিসিই প্লাস কোণ এসিই সমান 180 ডিগ্রি। পরে এই দুইটার যোগফলের পরিবর্তে 90 ডিগ্রি বসায় দিবা, পরে 90 ডিগ্রি 180 থেকে মাইনাস হলে 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এসি এর মান চলে আসবে 90 ডিগ্রি। এটা তোমরা লিখতে চাইলে লিখবে, না লিখতে চাইলে না লিখবে। না লিখতে চাইলে অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে, যেহেতু কোণ এসিবি প্লাস কোণ ডিসিই প্লাস কোণ এসিই সমান হচ্ছে 180 ডিগ্রি সরল কোণ। এটা তুমি লিখে দিও। এখন দেখো, তাহলে আমি কি বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এসি একটি সমকোণী ত্রিভুজ, এসিই একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমার উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেছে। এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এখন আমি বলতে পারবো পুরা চিত্রের ক্ষেত্রফল মানে এই তিনটার ক্ষেত্রফলের যোগফল, মানে পুরা চিত্রটা যতটুকু জায়গা দখল করছে সেটা এই তিনটার দখল করা জায়গার যোগফলের সমান, এটা আমরা বলতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতাতে বের করতে পারবো, এটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতাতে বের করতে পারবো, এটারও ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতাতে বের করতে পারবো। কিন্তু পুরাটা আসলে কি, কেমন চতুর্ভুজ, এটার ক্ষেত্রফলের সূত্রই বা কি, এটা আমাকে আগে বলতে হবে। তার জন্য আমাকে ওই যে বলে নিতে হবে যে বিডি এর উপর এবি ও লম্ব, ডিই ও লম্ব। এখানে বলে দিব এবি বিডি এর উপর লম্ব এবং ডিই ও বিডি এর উপর লম্ব। তার মানে দেখো, একই রেখার উপর দুইটা লম্ব, তার মানে লম্ব দুইটা অবশ্যই সমান্তরাল। তার মানে এবিডি একটি ট্রাপিজিয়াম। আমি এখানে লিখে ফেলতেছি, সুতরাং তোমরা নিচে নিচে লিখো। সুতরাং এবিডি একটি ট্রাপিজিয়াম, এবিডি একটি ট্রাপিজিয়াম। এবার খেয়াল করো, এখন কি আমি বলতে পারি যে এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমি সংক্ষেপে লিখি, সুতরাং এবিডি এর ক্ষেত্রফল, তোমরা এখানে এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখবে, এর ক্ষেত্রফল সমান হলো এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এবিসি যোগ ত্রিভুজ সিডিই যোগ ত্রিভুজ এসি, ত্রিভুজ এসি। এখানে ব্র্যাকেট দিয়ে ক্ষেত্রফল লিখে দাও, আমি সংক্ষেপে ক্ষেত্রফল লিখলাম। এবার বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল। সমান্তরাল বাহু কি, এটা আর এটা না?
তাহলে হাফ গুণ এই সমান্তরাল বাহু দুটার যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব যেহেতু এটাও লম্ব, তাহলে এটাকে আমরা দূরত্ব ধরবো, এটাকে দূরত্ব না, এটা বাঁকা। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু, সরাসরি মান বসাই দিচ্ছি, সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু একটা এ একটা সি, তাহলে আমি এ প্লাস সি লিখতে পারি, গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব মানে কি, বি থেকে ডি পর্যন্ত দূরত্ব। এখন বি থেকে ডি পর্যন্ত দূরত্ব মানে হলো বিসি প্লাস সিডি। দেখো বিসি এর মান এ আর সিডি এর মান কি সি, তাহলে আমি বিডি কে আমি লিখতে পারি এ প্লাস সি। তাহলে এখানে এ প্লাস সি লিখে দিব। এটা খেয়াল রেখো, তুমি আগে আগে একটা লাইন লিখে নিবা যে হাফ ইন্টু এ বি প্লাস ডি, ব্র্যাকেট দিবা, তারপরে সাথে বিডি লিখে নিবা। আমি ওই লাইনটা লিখতেছি না যেহেতু জায়গা সংকট। সমান, এখন বলো এবিসি এর ক্ষেত্রফল কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা ভূমি হলে এটা উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি এ উচ্চতা সি যোগ এটার ক্ষেত্রফল, মানে সিডি এর ক্ষেত্রফল কি হবে, এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি সি হলে উচ্চতা এ, ভূমি এ হলে উচ্চতা সি, একই তো কথা। তাহলে এখানেও হাফ ইন্টু সি এ না দিয়ে এখানেও এ সি লিখলাম। আর এইটার ক্ষেত্রফল দেখো, এটাকে যদি, এটাও তো সমকোণী ত্রিভুজ দেখাইলাম, তাহলে এটা যদি ভূমি হয় এটা হবে উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিও যা উচ্চতাও তাই। এখন দেখো এখানে এ প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। আর ডান পাশ থেকে সবার থেকে যদি হাফ কমন নেই, তাহলে এখানে থাকতেছে এসি, এখানে আরেকটা এসি, এখানে বি গুণ বি হয়ে যাবে বি স্কোয়ার। এবার আমি যদি হাফ উভয় পাশ থেকে কেটে দিই, আচ্ছা দিলাম, উভয় পাশে হাফ দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে। এখন মনে রাখবা, আমি যখন উভয় পাশ থেকে কোনো কিছু কাটাকাটি করতে চাই, যদি গুণ ভাগ আকারে কাটতে চাই, তাহলে যেটাকে কাটতেছি এটা পুরা ডান পাশের সাথে এবং পুরা বাম পাশের সাথে গুণ থাকতে হবে। যেমন এই হাফ পুরা ডানের সাথে গুণ, এই হাফ পুরা বামের সাথে গুণ, তো এই হাফ হাফ কাটতে সমস্যা নেই। এবার এটাকে সূত্র মান ধরলে, এটাকে এ এটাকে বি মনে করলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে a ইন্টু সি প্লাস বি স্কোয়ার মানে হলো সি স্কোয়ার। আর এখানে এ প্লাস সি যোগ করলে কি হবে 2ac, আর এটা বি স্কোয়ার। এখন দেখো আমি 2ac কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস আছে ওটা মাইনাস হবে, প্লাস মাইনাস কাটা যাবে, তখন ওই দুই পাশ থেকে কেটে দিলাম। তাহলে আমরা এখানে পাইতেছি হলো a স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলো বি স্কোয়ার, যেটা আমার প্রমাণ করার কথা ছিল। আমি প্রমাণ করতেই চেয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল, সেটা প্রমাণ হয়ে গেছে এখানে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখাবো এবং বাকিগুলো সিরিয়ালি দেখাইতে থাকবো। আসসালামু আলাইকুম।